ইংলিশের প্রশ্ন আমি যেগুলোকে আনকমন ধরবো আসলে এগুলো রুলসের মধ্যেই পড়ে, তাও মনে সান্ত্বনার জন্য আপনারা অনেক সময় কঠিন রুলসে পড়ে যান বা হচ্ছে একটু মনে হয় ডেপথ কোশ্চেন হয়, এই হিসাব করে আমি কয়েকটা কোশ্চেনকে আনকমন বলবো, আর যেটা রুলসের মধ্যে পড়ে এটাকে আনকমন ধরবো না। ঠিক আছে, এর মধ্যে হচ্ছে হি ইজ আ ম্যান টু ডিপেন্ড অন, এটাকে আপনি ধরতে পারেন, এটা আনকমন না, এটা আপনি এই যে এর ডিটারমিনার পর ম্যান, নাউন আছে, নাউনের পরে হচ্ছে যে একটা অংশ আছে, এই পার্টটা আমরা এটা কি অতিরিক্ত অংশটা কি অ্যাডজেক্টিভ হিসেবে ধরতে পারি, অ্যাডজেক্টিভ ফ্রেজ। সো এটাকে আসলে এটাকে কি বলা যায় না, মানে নতুন বলা যায় না, তো এটা মুছে দিই। হ্যাঁ, এটা নতুন না, এটা আসলে পুরাতন। তারপর হচ্ছে একটা প্রশ্ন যেটা নিয়ে কনফিউশন ছিল, এটা হচ্ছে বিং ইনজিউড। আচ্ছা, বিং ইনজিউড নিয়ে একটা কনফিউশন ছিল, এই প্রশ্নটা আমরা যেহেতু কনফিউশন এটাকে আমরা নতুন ধরবো। ঠিক আছে, আরটা হচ্ছে এই যে একটা কমপ্লেক্স ফর্মের যে এটাকে নতুন ধরলাম, আরটা হচ্ছে পজিটিভ ফর্মের যেটা, হ্যাঁ এটাকে নতুন ধরলাম। মোটামুটি কথা হচ্ছে আমরা ইংলিশে কয়েকটা প্রশ্ন ধরে নিব। এখানে কয়টা, একটা দুইটা তিনটা, তিনটা। আর হচ্ছে ইংলিশে এখানে যে কারেকশনগুলো, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্সের যে প্রশ্নগুলো, এগুলো আমি নতুন হিসেবে ধরি না। নর্মাল আমি কারেকশন নিয়ে আজকেও পোস্ট করেছি এবং আমার পেজে অনেকবার বলছি যে কোনো চাকরি পরীক্ষায় কারেকশন থেকে 2-3 মার্ক কমন আসেই। সো যদি আপনি কারেকশনের এই রুলসগুলো পড়েন তাহলে আসলে পেরে যাওয়ার কথা, তাও আমি নতুন ধরলাম, কেননা অ্যাজ ইউজুয়াল কারেকশনের প্রশ্ন মোটামুটি আসলো, এভাবে টানা কয়েকটা প্রশ্ন দেয় না আসলে। সো আমি এখানে ধরলাম কয়টা, 1 2 3 4, 4টা ধরলাম প্রশ্ন, মানে নতুন ধরছি। আর বাকি যেগুলো ইংলিশের আছে এগুলো আসলে আপনি প্রশ্ন দেখবেন। এই যে নাম্বারটা বললাম 60 নাম্বার, 61 62 63, ইংলিশে 60 61 62 63, 4টা প্রশ্নকে আমি নতুন ধরলাম। আর হচ্ছে বাকিগুলা মোটামুটি হচ্ছে আপনার বলা যায় হচ্ছে কি, আচ্ছা এখানে একটা আছে কোয়াইট বানানে ভুল। হ্যাঁ, এই প্রশ্নটা 64 নাম্বার প্রশ্নটা অ্যান্টোনিয়াম যেটা ছিল এটাকে নতুন ধরলাম। তার মানে মোটামুটি 1 2 3 4, ইংলিশে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা, 5টার এদিকে হচ্ছে 1টা 2টা 3টা 8টা। ইংলিশে আমরা 8টা প্রশ্ন নতুন ধরছি। 46-এর ইংলিশ প্রশ্নটা কিন্তু তুলনামূলক কঠিন ছিল। আমি জানি না যে আপনারা একমত হবেন কিনা, 46-এর প্রশ্নটা তুলনামূলক কঠিন ছিল। ইভেন এটা আপনার টাইম নষ্ট করার মতো, হয়তো আপনাকে ফাঁদে ফেলে দেওয়ার মতো প্রশ্ন ছিল। হ্যাঁ, আপনি প্রশ্নগুলো মনোযোগ সহকারে দিলে পারবেন। আমি মোটামুটি প্রত্যেকটা ইংলিশ পরীক্ষাতে, মানে প্রিলি পরীক্ষার মধ্যে ইংলিশে আমার এবারে 27 28 থাকে, 29ও ছিল, কিন্তু এবারে কোশ্চেনটা আমি বেশি সময় দিই নাই। যখন দেখলাম এতগুলা কারেকশনের বড় বড়, আমি জানি এটা আমি মনোযোগ দিয়ে পড়লে পারবো, কিন্তু ওই সময় এখানে নষ্ট করলে আমি অন্য প্রশ্ন অ্যান্সার করতে পারবো না। প্রিলি সিস্টেমটা হচ্ছে এরকম, যখন ফাঁদ পেয়ে যাবেন তখন এটাকে অ্যাভয়েড করে সামনে অন্যান্য কোশ্চেনগুলো অ্যান্সার করার চেষ্টা করবেন। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা ইংলিশের পেলাম। এরপরে আর এখানে কি আপনার হচ্ছে কি ইংলিশ লিটারেচার যেগুলো, এগুলো সবই বিগত সালেরই প্রশ্ন ছিল। হ্যাঁ, ইংলিশ লিটারেচারে বলার মতো নতুন তেমন একটা ছিল না। আর ওটা ছিল হচ্ছে অ্যান ইন্ডিয়ান নোভেলিস্টের দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস, এই প্রশ্নটা নতুন ছিল। তো ইংলিশের হচ্ছে এই প্রশ্নটা বলা যায় নতুন, আর জানা মতো এমন মনে হয় নতুন নেই। সো আমরা বলতে পারি যে ইংলিশে মোটামুটি 9টা প্রশ্নের মতো কঠিন পেয়েছি। তার মানে ধরে নিচ্ছি যে 46-এর ইংলিশ প্রশ্নটা কঠিন ছিল। ইভেন আমি লাস্ট কয়েকটা বিসিএস থেকেও তুলনামূলক 46-এর ইংলিশে একটু কম পাইছি। কম বলতে আমি নিজেই টাইম এখানে চেষ্টা করছি এখানে একটু সময়টাকে সেভ করার জন্য, কারণ এই প্রশ্নটা ছিল খুবই ট্রিকি। প্রিলিমিনারিতে পাস করার জন্য একটা টেকনিক বলে দিই, আপনি যে প্রশ্ন দেখবেন যে আপনাকে সময় নষ্ট করতেছে, দ্রুত এটাকে স্কিপ করে অন্য প্রশ্নে চলে যান। আগে অন্যগুলো সব কভার করে আসেন, এরপরে সময় থাকলে সময় নষ্ট করার মতো যে প্রশ্নগুলো আছে এগুলোতে মনোযোগ দিবেন। সাবধান, ইংলিশে টোটালি একটা ফাঁদ ছিল 46তম বিসিএস। ওকে, তো আমরা 9টা প্রশ্ন পেয়েছিলাম মূলত নতুন, একদমই ফ্রেশ নতুন।